দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজকে আলোচনা করব যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট সংশোধনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক, এখানে কি ধরনের বড় পরিবর্তন আসছে সেসব নিয়ে। আপনারা জানেন যে গত 16 বছরে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণের জন্য যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট আছে 1991, সেটিকে 3 বার সংশোধন করা হয়েছে এবং প্রতিটি সংশোধনীতে নতুন নতুন বিভিন্ন প্রভিশন আনা হয়েছে, যেগুলোর মাধ্যমে আসলে ফ্যামিলি কন্ট্রোল বাড়ানো হয়েছে বোর্ডে এবং পরিচালকদেরকে সুবিধা করে দেওয়া হয়েছে লং টার্ম থাকার জন্য। এমন করে পরিবর্তন করা হয়েছে যে আমরা দেখেছি যে ডিরেক্টররা 25 বছর 30 বছর পর্যন্ত এক একটি ব্যাংকের চেয়ারম্যানশিপ নিয়েছিলেন, অর্থাৎ ব্যাংকের একক কর্তৃত্ব ধরে রাখতে পেরেছেন। এই ব্যাংক কোম্পানি অ্যাক্টের মাধ্যমেই আসলে তাদেরকে এই ফ্যাসিলিটিসগুলো দেওয়া হয়েছে। তো সেইগুলো এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আনার জন্য বাংলাদেশ ব্যাংক এই আইনটি নতুন করে সংশোধনের উদ্যোগ নিয়েছে। আমরা যদি যাই, প্রথমে কি করছে মেজর চেঞ্জগুলো, যে ব্যাংকে যে ফ্যামিলি কন্ট্রোল, একটি ব্যাংকের সর্বশেষ 2023 সালে যে সংশোধনীটি করা হয়েছে, সেখানে ব্যাংকের বোর্ডে একটি সিঙ্গেল ফ্যামিলি থেকে সর্বোচ্চ ডিরেক্টলি 3 জন এবং তাদের বিভিন্ন অ্যাফিলিয়েট কোম্পানির মাধ্যমে আরও 2 জন, মোট 5 জন সদস্য বোর্ডে থাকতে পারবে। তো সেটি কমিয়ে এখন বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ 2 জন করা হচ্ছে। ডিরেক্টলি আর কোম্পানি মাধ্যমে ইনডিরেক্টলি যাই হোক না কেন, সেটি 2 জনের বেশি একটি ফ্যামিলি থেকে বা একটি ফ্যামিলির অংশগ্রহণ থাকতে পারবে না বোর্ডে। তো কেন এই সংশোধনের প্রয়োজন হলো, আপনারা দেখেছেন যে আমরা কতগুলো ব্যাংকের মানে 1 ডজনেরও বেশি ব্যাংকে ফ্যামিলি কন্ট্রোল, এক একটি ব্যাংক আসলে এক একটি ফ্যামিলির নিয়ন্ত্রণে ছিল, যে কারণে আমরা দেখেছি এই যে এসালম গ্রুপ একসাথে 8টি ব্যাংকে, প্রতিটি ব্যাংকে তাদের বিভিন্ন আত্মীয় স্বজন, ভাই বোন, ছেলে মেয়ে এদের বা স্ত্রী, তাদেরকে বসিয়ে এই বোর্ডটা পুরোটা কন্ট্রোলে রাখা হতো। ফলে বোর্ডে অন্য বিভিন্ন ধরনের শেয়ার হোল্ডার ডিরেক্টররা না থাকার কারণে একটি ফ্যামিলির কন্ট্রোল যখন অনেক বেশি থাকে, তখন কিন্তু তাদের ভোটিং পাওয়ারটা অনেক বেশি থাকে। ফলে তাদের ইচ্ছাতেই তারা ব্যাংকটি চালাতো। ফলে এক একটি ব্যাংক এক একটি ফ্যামিলির নিয়ন্ত্রণে শুধু না, ওই ফ্যামিলি ব্যাংকটিকে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের মতো করে আসলে ব্যবহার করেছে। পাবলিক মানি অ্যাজ ইফ তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট, যখন খুশি তখন তুলে নেওয়া, যে কোনো তাদের প্রজেক্টে তারা ফাইন্যান্সিং নিয়েছে ব্যাংক থেকে তাদের ইচ্ছে মতো, সেগুলো আমরা দেখেছি। যে কারণে ব্যাংকিং সেক্টরে যে ভয়াবহ যে একটা কলাপস করেছিল অনেকগুলো ব্যাংক, সেটার অন্যতম কারণ ছিল ফ্যামিলি কন্ট্রোল। তো সেটিকে কমিয়ে আনা হচ্ছে। এরপর আমরা দেখেছি যে একটি বোর্ডে একজন ডিরেক্টর কত বছর থাকতে পারে, সেটি সর্বশেষ 2023 সালে যে সংশোধন করা হয়েছিল, সেখানে 12 বছর কন্টিনিউয়াসলি 12 বছর থাকতে পারবে। কিন্তু সেটি এখন নতুন সংশোধনে বাংলাদেশ ব্যাংক যেটি প্রস্তাব করছে, আমরা যেটি নিয়ে এখন কথা বলছি সেটি আসলে একটি ড্রাফট, যেটি বাংলাদেশ ব্যাংক ফাইনাল করেছে, যেটি ব্যাংকিং সেক্টর রিফর্মের আন্ডারে একটি টাস্কফোর্স আছে। সেই টাস্কফোর্স এই প্রপোজালগুলো করেছে, যেগুলো এখন যদি ফাইনালি অ্যাপ্রুভ হয় তাহলে সেটি এখন আমরা দেখতে পাবো। কিন্তু এখন আমরা যেটা কথা বলছি সেটি প্রপোজাল নিয়ে। তো সেখানে এই 12 বছর থেকে কমিয়ে একজন ডিরেক্টর কন্টিনিউয়াসলি 6 বছরের বেশি থাকতে পারবে না। এই যে ডিরেক্টরদেরকে কিভাবে এই 25-30 বছর পর্যন্ত থাকতে বলা হয়েছে, থাকার সুযোগ করে দেওয়া হয়েছে, সেটি হলো একটি কোম্পানির অ্যাক্ট কিন্তু খুব অল্প সময়েই পরিবর্তন করা হয় না, এটি দীর্ঘ মেয়াদে চিন্তাগুলো করে করা হয়। কিন্তু আমরা দেখেছি যে 2013 সালে একবার পরিবর্তন করা হয়েছে, 2018 সালে একবার পরিবর্তন করা হয়েছে, 2023 সালে একবার পরিবর্তন করা হয়েছে এবং প্রতিটা পরিবর্তনের সময় ব্যাংকের ডিরেক্টরদের যেমন 2013 সালে 6 বছর ছিল, সেটি 18 সালে 9 বছর করা হলো এবং 2023 সালে 12 বছর করা হলো। এবং এই যে যখন 2013 সালে যখন 6 বছর করা হলো, তখন কিন্তু যখন আইনটি সংশোধন করা হলো তখন থেকেই আইনটি কার্যকর। ফলে এর আগে যেই বোর্ড মেম্বার বা যে ডিরেক্টর 10 বছর 12 বছর ধরে আছেন, তিনি কিন্তু আরও 6 বছর থাকতে পেলেন। ওই যে যখন আইনটি কার্যকর করা হলো, তখন যারা অলরেডি 6 বছর হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে নতুন যে ডিরেক্টর আনা হবে সেটি কিন্তু কখনো করা হয়নি। ফলে যতবার
আইন সংশোধন করা হয়েছে ততবার ওই ডিরেক্টররা নতুন করে আরও এক্সটেনশন পেয়েছেন, আসলে থাকার সুযোগ পেয়েছেন। কারণ আইনটি তো যখন কার্যকর করা হচ্ছে তখন থেকেই সময়টা কাউন্ট করা হচ্ছে। সো যখন 2013 সালে 6 বছর করা হলো, তখন যদি কেউ 10 বছরও থেকে থাকেন তিনি কিন্তু আরও 6 বছর পাচ্ছেন। তো সেই 6 বছর শেষ হওয়ার আগেই আবার একটি সংশোধন আনা হলো 2018 সালে, যেখানে 9 বছর করা হলো, ফলে তখন থেকে আরও 9 বছর তারা এক্সটেনশন পাচ্ছেন। তো এইভাবে করে আসলে সংশোধনগুলোর উদ্দেশ্য এক ধরনের ছিল যে যতবার যত দ্রুত সংশোধনী আনা হবে তত দ্রুত আবার ডিরেক্টরদের এই টেনিউরটা শেষ করার আগে আবার নতুন একটি টেনিউর তারা পাচ্ছেন। এইভাবে তারা 25 থেকে 30 বছর পর্যন্ত এক একটি ব্যাংকে আমরা বিভিন্ন চেয়ারম্যানকে থাকতে দেখেছি। তো এর ফলে এক একটি ব্যাংক একক কর্তৃত্বে চলে গিয়েছিল, একক নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। তো সেটি এখন সর্বশেষ বাংলাদেশ ব্যাংক যেই প্রপোজাল দিয়েছে যে এটি 6 বছরের বেশি, সর্বোচ্চ 6 বছরের বেশি একটানা থাকতে পারবে না। এই পরিবর্তন কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যে IMF এর যে রিকমেন্ডেশন এবং একই সাথে ইন্টারন্যাশনাল যে প্র্যাকটিস সেই অনুযায়ী করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন ব্যাংকের বোর্ডে বিভিন্ন পলিটিক্যাল লোকজন বসতো, সেটা এখন যে আইনটি করা হচ্ছে সেখানে যাদেরকে একেবারে রেস্ট্রিক্ট করা হচ্ছে বোর্ডে আসতে পারবে না, তারা হলেন বিভিন্ন মন্ত্রী, তারপর MP এবং কোনো পলিটিক্যাল ফিগার, তারা কখনো বোর্ডে আসতে পারবে না। এই নতুন চেঞ্জটা আনা হচ্ছে। এরপর একটি বড় ধরনের চেঞ্জ যে বোর্ডে অ্যাটলিস্ট 50% ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকবে। যদি বোর্ডের যেটা 15 জন যদি সর্বোচ্চ ডিরেক্টর থাকতে পারে, তার মধ্যে 50% ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকলে বাইরের দেশেও কিন্তু আমরা বিভিন্ন দেশে, যেসব দেশে গুড গভর্নেন্স মেনটেন করা হয় ব্যাংকিং সেক্টরে, সেখানে আমরা দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররাই কিন্তু বিভিন্ন যে গুরুত্বপূর্ণ কমিটিগুলো থাকে, এক্সিকিউটিভ কমিটি, তারপরে অন্যান্য যেই কমিটিগুলো থাকে, মনিটরিং কমিটি, সেই কমিটিগুলোতে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের লিড দেন। ফলে তাদের মধ্যে বায়াসনেস কম থাকে, যে কারণে এই প্র্যাকটিসটা রাখা হয় ইন্টারন্যাশনাল প্র্যাকটিস স্ট্যান্ডার্ডে। সেটি এখন বাংলাদেশে আনা হচ্ছে। যদিও বিভিন্ন ব্যাংকের ডিরেক্টররা এটা অপোজ করছেন, তাদের সুবিধা চলে যাবে তাই, কিন্তু বাংলাদেশ ব্যাংক এখনও এটি কন্টিনিউ করবেন বলে শোনা যাচ্ছে। এবং এই যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা যে 50% থাকবেন, তাদেরকে কিন্তু আবার বাংলাদেশ ব্যাংকের একটি প্যানেল গঠন করা হচ্ছে, যেখানে কারা কারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন তাদেরকে ওখানে এনলিস্ট করা হবে। তাদের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, নির্দিষ্ট যোগ্যতা আছে। সো ব্যাংক চাইলেই এখন যেই প্র্যাকটিস আমরা দেখেছি গত 16 বছরে, ব্যাংকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিল, কিন্তু সেটা আমরা দেখেছি যে তাদের নিজস্ব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে আসলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে বসানো হতো, যারা কোনো ভূমিকা পালন করেননি ব্যাংকে। তাদের যে ভূমিকাটা ছিল বিভিন্ন করাপশন বা কোনো আনইথিক্যাল প্র্যাকটিস হলে তারা যে ভয়েস রেজ করবেন, সেটা কখনো করতে দেখা যায়নি। তো এখন যেটা করা হচ্ছে যে ওই যে প্যানেল, সেই প্যানেল থেকে আসলে বাংলাদেশ ব্যাংক ওই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ দিবে। ফলে সেখানে এই ধরনের স্বজন প্রীতির কোনো সুযোগ থাকবে না। এরপর আমরা দেখেছি, এরপর যে আইনে আরেকটি ব্যাপার হচ্ছে যে একই ব্যক্তি মাল্টিপল ব্যাংকে তাদের বিভিন্ন কোম্পানির মাধ্যমে তাদের বোর্ডে ডিরেক্টরশিপ রাখছেন, সেটিও তারা রাখতে পারবেন না। সেটি আগেও ব্যাংক কোম্পানি অ্যাক্টে আসলে সেটি বৈধ ছিল না, কিন্তু সেটা খুব ক্লিয়ারভাবে বাংলাদেশ ব্যাংক কখনো এটি ইমপ্লিমেন্ট করেনি। বাট এটা আবার নতুন আইনে আবার আনা হচ্ছে যে একজন ব্যক্তি ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী সর্বোচ্চ যে শেয়ার হোল্ড করতে পারেন, সর্বোচ্চ মানে এককভাবে 5% এবং ফ্যামিলি সহ 10% রাখতে পারেন। 10%-এর বেশি তারা অন্য কোনো ব্যাংকে এরকম শেয়ার ধারণ করে বিভিন্ন কোম্পানির মাধ্যমে যে ডিরেক্টরশিপ নিয়ে থাকেন, বোর্ডে থাকেন, সেগুলো আসলে রেস্ট্রিক্ট করা হচ্ছে। তারপর সবচেয়ে বড় একটি পরিবর্তন 2023 সালের সংশোধনীতে এসেছিল, সেটি হলো উইলফুল ডিফল্টার নামে একটি নতুন প্রভিশন আনা হয়েছিল। সেটি খুব একটা ভেইগ একটা প্রভিশন, যেখানে বলা হচ্ছে যে কেউ যদি তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকা সত্ত্বেও টাকা পরিশোধ না করে থাকে, তাহলে কিন্তু তাকে উইলফুল ডিফল্টার বলা হবে।
তো এবং এই উইলফুল ডিফল্টার আবার যে প্রমাণ করতে পারবে যে সে ডিফল্টার কিন্তু উইলফুলি না, মানে ইচ্ছাকৃতভাবে না, তারা কিন্তু ডিফল্টার হওয়া সত্ত্বেও আবার লোন পাবেন। তো আমরা কিন্তু গত 16 বছরে দেখেছি যে বড় বড় বিজনেস গ্রুপ, এই যে বেক্সিমকো গ্রুপ, তারপর আমরা দেখেছি যে শিকদার গ্রুপ, তারপর এসালম গ্রুপ, এরকম নাসা গ্রুপ, তারা বিভিন্ন আমরা দেখেছি যে তারা তাদের গ্রুপের বিভিন্ন কোম্পানি এরকম ডিফল্টার হওয়া সত্ত্বেও, তাদের এত বড় বড় বিজনেস থাকা সত্ত্বেও তারা কিন্তু লোন পরিশোধ করেনি। এ ধরনের প্র্যাকটিস ছিল। তো সেই প্র্যাকটিসটা যে আমরা দেখেছি যে উইলফুল নামে যে ভেক, সেটা আসলে ইনফ্লুয়েন্সিয়াল যারা যারা ক্ষমতাধর তারা আসলে এই সুযোগটি নেওয়ার সুযোগ ছিল, মানে এই প্রভিশনটি নেওয়ার সুযোগ ছিল যে তারা যদি তাদের ক্ষমতা প্রয়োগ করে বলে যে না আমরা উইলফুল না, তাহলে কিন্তু তারা, যেহেতু একটা ভেগ টার্ম, এটা প্রমাণ করা কঠিন যে সে আসলে ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে। তো এই সুযোগটা এখন নতুন আইনে বন্ধ করে দেওয়া হচ্ছে। জেনারেল ডিফল্টার আর উইলফুল ডিফল্টারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যে ডিফল্টার সে তো ডিফল্টারই, এবং এই ডিফল্টারদের যে আবার নতুন করে যদি উইলফুল না হয় তাহলে তাদেরকে আবার লোন দেওয়া যাবে, এই প্রভিশনটাও আর থাকছে না, এটাও এই সুযোগটাও বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু লাস্ট 2023 সালে যে সংশোধনীতে আনা হলো সেটি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল যে একই গ্রুপে আগে যেটা ছিল যে একই গ্রুপের কোনো কোম্পানি যদি ডিফল্ট হয় তাহলে ওই গ্রুপটাকেই ডিফল্ট বলা হতো। পরে 23-এর সংশোধনীতে আনা হলো যে একই গ্রুপের কোনো কোম্পানি ডিফল্ট হলেও অন্য কোম্পানিও লোন পেতে পারতো, সেই অপশনগুলো এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। এটি একটি বড় পরিবর্তন আনা হচ্ছে। এরপর আমরা দেখতেছি যে স্টেট ব্যাঙ্কগুলো, আমরা শুধু প্রাইভেট ব্যাংকের কথা বলছি, কিন্তু পাবলিক ব্যাঙ্কগুলো, সেই ব্যাঙ্কগুলোতে যেই আমরা দেখি বোর্ডে কারা থাকবে সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল না। সেটাতে আমরা দেখেছি যে গভর্নমেন্ট ওই বোর্ডে ডিরেক্টর অ্যাপয়েন্ট করতো। সেখানে আমরা দেখেছি বিভিন্ন পলিটিক্যাল লোকজন যারা, তাদেরকে কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়ার জন্য বা একটা পোস্ট দেওয়ার জন্য আমরা দেখেছি যে স্টেট ওন ব্যাংকে তাদেরকে বসানো হতো। তো সেইটা বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ সরকারের কোনো অথরিটি থাকবে না স্টেট ব্যাংকে বোর্ডের ডিরেক্টর দেয়, এটা বাংলাদেশ ব্যাংকের অথরিটি থাকবে, যেটা প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে হয়। এবং একই সাথে যে 50% যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সেটি স্টেট ব্যাংকের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আমরা সেটা নতুন প্রভিশনে দেখতে পাচ্ছি। আরেকটি বড় চেঞ্জ বাংলাদেশ ব্যাংক আনছে যে এই যে শেয়ার হোল্ডিংয়ের যে একটা নির্দিষ্ট লিমিট আছে যে ইন্ডিভিজুয়ালি 5% এবং ফ্যামিলি সহ 10%, সেটি স্ট্র্যাটেজিক ফরেন ইনভেস্টরদের ক্ষেত্রে এটা একটু শিথিল করার চিন্তা করা হচ্ছে, যাতে করে বাংলাদেশ ব্যাংক যেটা চাচ্ছে যে অনেকগুলো ব্যাংক আপনারা জানেন যে মার্জার করার চিন্তা ভাবনা করা হচ্ছে। অনেক ব্যাংক যেমন ইসলামী ব্যাংক, ইউসিবিএল ব্যাংক, তারা কিন্তু ফরেন ইনভেস্টর খুঁজছে তাদের ব্যাংকে ইনভেস্ট করার জন্য। তাদের যে ক্যাপিটাল ইরেশন হয়েছে সেই ক্যাপিটাল আরও ইনজেক্ট করার জন্য তারা ফরেন ইনভেস্টমেন্ট খুঁজছে। তো ফরেন ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তারা যত খুশি তত যেন সেখানে ইনভেস্ট করা তাদের ইচ্ছা মতো করতে পারে, সেই অপরচুনিটিটা ওপেন করার জন্য বাংলাদেশ ব্যাংক সেই যে শেয়ার হোল্ডিং ফরেন ইনভেস্টরদের জন্য সেটা আসলে এখন শিথিল করার চিন্তা ভাবনা করছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।